স্যার ক্লাস 10 পর্যন্ত তো কেমিস্ট্রিটা ঠিক ছিল, কিন্তু স্যার ক্লাস 11 এ উঠতেই না জানে কেমিস্ট্রির কতগুলো পার্টে ভাগ হয়ে গেছে। ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। এখন স্যার এত বড় হিউজ সিলেবাসে বুঝতেই পারছি না যে কেমিস্ট্রিটাকে কি করে শেষ করব। বিগেস্ট স্টেপ যেটা না করলে তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ারিটি পুরোপুরি বৃথা, এটা কোনো কাজেই লাগবে না। আমরা এই সিপিআর রুলস এর মাধ্যমে আমাদের প্রিপারেশনটাকে প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারি। মনে রাখবে, শুধু ফর্মুলা মুখস্থ করে কিন্তু কোনোদিন পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় না। আমি তোমাকে আর একটা এক্সট্রা টিপস দিয়ে রাখি, আর আমি তোমাদের এটুকু কথা দিতে পারি, তোমাদের যা অসুবিধা হবে তুমি আমাকে বলবে, আমি তোমাদের জন্য সব সময় দাঁড়িয়ে আছি, আমি তোমাদেরকে সব সময় হেল্প করে যাব। স্যার ক্লাস 10 পর্যন্ত তো কেমিস্ট্রিটা ঠিক ছিল, কিন্তু স্যার ক্লাস 11 এ উঠতেই না জানে কেমিস্ট্রির কতগুলো পার্টে ভাগ হয়ে গেছে। ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। এখন স্যার এত বড় হিউজ সিলেবাসে বুঝতেই পারছি না যে কেমিস্ট্রিটাকে কি করে শেষ করব। তার উপরে স্যার এতদিন যে কোনো কারণবশত আমরা প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট করে ফেলেছি, আর মাত্র 1.5 থেকে 2 মাস বাকি আছে আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার হতে। স্যার এখন বলুন আমরা কি করে এত বড় কেমিস্ট্রি সাবজেক্টটাকে সামলাবো? কারণ স্যার ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যাল, অর্গানিক কেমিস্ট্রি কত মেমোরাইজ করতে হচ্ছে, আবার ইনঅর্গানিক কেমিস্ট্রি স্যার এক গাদা এক্সেপশন। আর স্যার বুঝতেই পারছি না কি করে কেমিস্ট্রিটাকে সলভ করব। আরে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন এত প্রেশার নিচ্ছ? আমি তো আছি তোমাদের এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি হলাম তোমাদের সায়ন স্যার, এবং আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর রুলসের ব্যাপারে বলতে চলেছি। আর এই রুলস অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো তাহলে আমি তোমাদেরকে কথা দিতে পারি, তোমাদের এই কেমিস্ট্রি ভয় একদম কেটে যাবে। তো আর দেরি না করে আজকে আমরা সেই রুলসের সম্পর্কে জানতে চলেছি। সেই যে রুলস, আজকে যে রুলসের ব্যাপারে আমরা জানবো সেটার আমি নাম দিয়েছি সিপিআর রুলস। স্যার সিপিআর রুলসটা কি? চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই সিপিআর রুলসে আমরা কিভাবে পড়াশোনা করব, যাতে আমরা কেমিস্ট্রির ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে 35 আউট অফ 35 স্কোর করতে পারি। তো চলো তাহলে দেখো, আমাদের এই যে সিপিআর রুলসটা রয়েছে, এই সিপিআর রুলসটার মধ্যে আমাদের যে ফার্স্ট সেটা হলো সি, দেন পি এন্ড দেন আর। স্যার সি ফর কি? সি ফর আপনি কি বোঝাতে যাচ্ছেন? সি ফর হলো তোমাদের কনসেপ্ট। কি স্যার? কনসেপ্ট। স্যার কনসেপ্ট মানে? আচ্ছা চলো বলি, শোনো, তোমাদের সায়েন্স গ্রুপে মেন যে বিল্ডিং ব্লক সেটা হলো তোমাদের কনসেপ্টের প্রপার ক্লিয়ারিটি। কেন স্যার? কারণ কনসেপ্ট যদি তোমাদের প্রপারলি ক্লিয়ার না থাকে, তোমরা ফিউচারে বা একটা চ্যাপ্টার পড়ার পর যখন সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাবে একটাও নামাতে পারবে না। কিন্তু যদি তোমাদের কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার থাকে, যে কনসেপ্টটা বা যে টপিকটা তুমি পড়ছো সেই টপিকটার একদম রুট তোমাদের শক্ত থাকে, তাহলে তোমরা প্রপারভাবে যে কোনো টাইপস অফ কোয়েশ্চেন সলভ করতে পারবে। কারণ মনে রাখবে, শুধু ফর্মুলা মুখস্থ করে কিন্তু কোনোদিন পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় না। ফর্মুলা তো তোমাকে মুখস্থ করতেই হবে, তার আগে তোমাদেরকে ওই যে ফর্মুলা কিভাবে এলো, কেন এলো, কি জন্য এলো এবং কোথায় অ্যাপ্লাই করব, সেইগুলো তোমাদের প্রপারলি জানতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ারিটি মাস্ট, কনসেপ্ট ক্লিয়ারিটি মোস্ট ইম্পর্টেন্ট। স্যার কনসেপ্ট ক্লিয়ারিটিতে তাহলে আমাদের করতেটা কি কি হবে? চলো দেখো, দেখে নেওয়া যাক। কনসেপ্ট ক্লিয়ারিটি বলতে তোমাদের যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল তোমরা একটা চ্যাপ্টারকে বিভিন্ন সাব টপিকে ভাগ করবে। একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোকে বিভিন্ন সাব টপিকে ভাগ করবে। কারণ দেখো, একটা চ্যাপ্টার শুধুমাত্র যে একটা চ্যাপ্টার সেটা নয়, সেটাকে বিভিন্ন সাব টপিকে ভাগ করতে পারবো। যদি আমরা ধরো একটা চ্যাপ্টারের এক্সাম্পল নিচ্ছি, স্যার কি এক্সাম্পল? ধরো আমরা নিলাম পিরিয়ডিক টেবিলের এক্সাম্পল। এবার ওই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটাকে পড়ার জন্য তোমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? পুরো পিরিয়ডিক টেবিলটাকে ভালো করে স্টাডি করতে হবে। দেন তোমরা পরের টপিকে আসবে কি? অ্যাটমিক রেডিয়াস, দেন আয়নিক রেডিয়াস, আয়োনাইজেশন এনথালপি, তারপর তোমার ইলেকট্রন গেইন এনথালপি। এই সমস্ত টপিকগুলোকে ভালো করে পড়ার পর তারপরে তার প্রপার তোমরা অ্যাপ্লিকেশন করতে যাবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কি করতে হবে? তোমাদের একটা চ্যাপ্টার, তাকে সাব টপিকসে ডিভাইড করো। সাব টপিকসে ডিভাইড করার পর সেই প্রত্যেকটা সাব টপিকের প্রপারলি কনসেপ্ট ক্লিয়ার করো। স্যার কি করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি? তোমরা যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের
অবভিয়াসলি তোমাদেরকে ভালো করে পড়াবেন, সেখানে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। আর যদি তোমরা পিছিয়ে আছো, তোমাদের সেখানে পড়াশোনা হচ্ছে, সেখানে চ্যাপ্টার এগিয়ে গেছে, তোমরা কি করতে পারো, ওয়ান শট রিভিশনের মাধ্যমে তোমরা ইউটিউব থেকে কমপ্লিট করে নিতে পারো। আমিও তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন অ্যান্ড দেন আর একটা সারপ্রাইজ আনতে চলেছি, তোমরা দেখতে থাকো। তো কি করবে, এখান থেকে ওয়ান শটে তোমরা কি করবে, প্রপারলি কনসেপ্ট ক্লিয়ার করবে। ওয়ান শটের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমরা সেই যে কনসেপ্ট প্রপারলি, যে যদি ফিজিক্যাল কেমিস্ট্রি হয় তার একটা নোটবুক কপি বানাবে। ঠিক আছে, এটা কি হলো, কপি। এই যে নোটবুক কপিটা বানালে সেই কপিটাতে তোমরা কি করবে, প্রত্যেকটা ফর্মুলা লিখে নিলে। বা যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি হয় স্যার আমরা কি করব, প্রত্যেকটা এক্সেপশনকে ভালো করে লিখে নেবে। এবার যদি স্যার অর্গানিক হয় তাহলে কি করব, অর্গানিক হলে তোমরা প্রত্যেকটা নেম রিঅ্যাকশন এবং কোন রিএজেন্টের ভিত্তিতে কোন রিঅ্যাকশন হচ্ছে সেটাকে প্রপারলি লিখে নেবে। তারপরে এটাই হবে তোমাদের মোক্ষম অস্ত্র, যেটাকে আমরা থার্ড স্টেজে কভার করতে চলেছি। আর এই থার্ড স্টেজে কিভাবে এই চার্টের নোটবুক চার্টটাকে আমরা ইউজ করব সেটা কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। তাহলে তোমরা কি করবে, কনসেপ্ট ক্লিয়ারিটি করার জন্য পুরো চ্যাপ্টারটাকে নেবে, সেই চ্যাপ্টারটাকে সাব টপিকসে ভাগ করবে। যদি স্যারের কাছে এখনো চ্যাপ্টারটা না হয়ে থাকে বা স্যার যদি তোমাদের রিভিশন করিয়ে দেয়, তাহলে তোমরা কি করবে, সেখানে প্রপারলি ভালো করে স্যারের কাছ থেকে বুঝে বুঝে রিভিশন করে নেবে। আর না হলে তোমরা কি করতে পারো, তোমরা প্রপারলি ইউটিউবের কোনো ওয়ান শট বা ছোট ছোট টপিক্সের যে ভিডিও আছে সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করবে। যদি সেখানে না বুঝতে পারো, তারপর গিয়ে একটা দুটো টপিক স্যারের কাছে জিজ্ঞাসা করবে, স্যার অবভিয়াসলি তোমাদের গাইড করবে। আর আমি তো আছি তোমাদের জন্য, প্রপারলি ইন ডিটেলসে ওয়ান শট নিয়েছে এই চ্যাপ্টারগুলোকে বোঝাতে শুরু করবো তোমাদেরকে। কিছুদিনের মধ্যেই এই অ্যানাউন্সমেন্টটা আসতে চলেছে তোমাদের জন্য। এবার এখানে কপিটা ভালো করে লিখে নিলে, তারপরে তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ারিটি হয়ে গেল প্রত্যেকটা টপিকের জন্য। এরপর স্যার আমরা কি করব, এরপরে তোমাদের যে বিগেস্ট স্টেপ, যেটা না করলে তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ারিটি পুরোপুরি বৃথা, এটা কোনো কাজেই লাগবে না, সেটা হলো তোমাদের প্র্যাকটিস। তাহলে স্যার আমরা কি করব, তাহলে এবার তোমরা করবে পি, পি ফর দ্য নেক্সট স্টেজ, প্র্যাকটিস। স্যার প্র্যাকটিস কি করে করব, দেখো তুমি যে স্যারের কাছে পড়ছো বা যে ইনস্টিটিউশনে পড়ছো, সেখানের সেই টিচার নিশ্চয়ই তোমাকে ডিপিপি দিয়েছেন। সেই ডিপিপিতে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো টিচার সিলেক্ট করে করে দিয়ে থাকেন। সেই ডিপিপিগুলোকে তুমি প্রপারলি সলভ করবে। যদি তোমার ডিপিপিগুলো সলভ হয়ে গিয়ে থাকে বা এখন একদম শেষ পজিশনে চলে এসেছো যেখানে তুমি ডিপিপি করতে পারছো না, সেখান থেকে তুমি কি করতে পারো, তার বদলে তুমি কি করতে পারো, প্রশ্ন বিচিত্রা করতে পারো। তাহলে তুমি কি করতে পারো, স্যারের দেয়া ডিপিপি আর প্রশ্ন বিচিত্রা দুটো সলভ করবে। কি, স্যারের দেয়া ডিপিপি আর প্রশ্ন বিচিত্রা সলভ করা হয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কনসেপ্টের উপরে কি রকম প্রপার ভাবে কোয়েশ্চেন আসছে। আর যখন তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাবে, তার সবথেকে বড় ফায়দা হলো তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় সবকটা কোয়েশ্চেন নামাতে পারবে না। নিশ্চয়ই সেই পজিশনে তোমার কোনো না কোনো টপিকের কোয়েশ্চেন আটকাবে। আর সেখান থেকে তুমি বুঝতে পারবে যে আচ্ছা এই টপিকগুলো আমার স্ট্রং জোনে চলে গেছে, এই টপিকগুলো মডারেট অ্যান্ড উইক জোনে পড়ে আছে, যেগুলোকে আমাকে আরো ভালো করে পড়তে হবে। তারপর সেই টপিকগুলো নিয়ে গিয়ে স্যারের কাছে জিজ্ঞাসা করবে এবং প্রপারলি আবার কোশ্চেন প্র্যাকটিসের দ্বারা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবে স্যারের কাছ থেকে। তো প্রশ্ন বিচিত্রা করলে এরপরে যে কোশ্চেনগুলো হলো না, সেই কোশ্চেনগুলোকে তোমাদের আমি বারবার বলি, একটা ডাউট বুক বানাবে। কি বানাবে স্যার, ডাউট বুক। ডাউট বুক বানিয়ে সেই কনসেপ্ট অ্যান্ড সেই কোয়েশ্চেনগুলোকে ফার্স্টে লিখবে, লিখে তার কোনটা কোন কনসেপ্ট থেকে এসেছে পাশে ছোট করে লিখে রাখবে। সেইটাকে বারবার বারবার রিভাইজ করতে থাকবে, যাতে তোমার ওই উইক টপিকের যে পোর্শনগুলো আছে সেই পোর্শনগুলো প্রপারলি ক্লিয়ার হয়ে যায়। দেন যখন তুমি এরকম ভাবে প্র্যাকটিস করলে, ডাউট নোটবুক বানানো হয়ে গেল, সেটাকেও একবার করে পড়ে নিলে, এরপরে তোমরা দেখতে পাবে তোমাদের 90 to 95% ওই চ্যাপ্টারটা প্রপার কমপ্লিট হয়ে যাবে। এরপরে এই কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস, সি অ্যান্ড পি, এই দুটো স্টেপ কমপ্লিট করার পর তোমাদের যে নেক্সট স্টেজ আসতে চলেছে সেটা হলো আমাদের আর, অ্যান্ড আর ফর কি, আর ফর দা রিভিশন। কারণ দেখো তুমি যতই কনসেপ্ট ক্লিয়ার করে থাকো, প্র্যাকটিস করে থাকো, যদি তুমি রিভাইজ না করো তাহলে কিন্তু তোমার ওই পড়াটা লং টার্মের জন্য কোনোদিন মনে থাকবে না। তাহলে তোমাকে কি করতে হবে, যে স্যার আমি কি করব, তাহলে আমি করব ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করব, পরে কোয়েশ্চেন প্র্যাকটিস করব, পরে আমার যেগুলো আটকেছে ডাউট নোটবুকে লিখবো এবং
দেন তারপরে আমি কি করব, আমি বারবার পরীক্ষা না আসা পর্যন্ত সেটাকে রিভাইজ করতে থাকবো। কিভাবে তুমি রিভিশন করতে পারো, যে দেখো তোমার চ্যাপ্টার পড়া হয়ে গেল, কনসেপ্ট ক্লিয়ার, দেন প্র্যাকটিস হয়ে গেল, দেন তারপরে তার একদিন পর রিভাইজ করতে পারো, তার 7 দিন পর রিভাইজ করতে পারো, তার 15 দিন পর রিভাইজ করতে পারো। এইভাবে যখন তুমি 2-3টে রিভাইশন করে ফেলবে, তোমার আর কোনো রকম সমস্যা হবে না সেই চ্যাপ্টারটাকে গ্রিপে নিয়ে আসতে। সেখান থেকে যাই কোয়েশ্চেন দিক, তুমি এতটাই এলিজিবল হয়ে যাবে যে প্রত্যেকটা কোয়েশ্চেনকে তুমি প্রপার ওয়েতে রাইট অ্যান্সারের সঙ্গে ফিনিশ করতে পারো। তাহলে তোমাকে কি কি করতে হবে, তোমাকে ফার্স্ট প্রপার ওয়েতে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, দেন তোমাকে সেই কনসেপ্ট বেস্ট প্র্যাকটিস করতে হবে। তারপর যখন কনসেপ্ট বেস্ট প্র্যাকটিসটা হয়ে যাবে তোমার, তুমি কি করবে, বারবার ওই চ্যাপ্টারটাকে রিভাইজ করতে থাকবে। আর এই যে রিভাইজ, এই রিভাইজের মাধ্যমে তোমার চ্যাপ্টারটা স্ট্রঙ্গার হতে থাকবে, পরপর স্ট্রঙ্গার হতে থাকবে। দেন তুমি কি করবে, তুমি সেই চ্যাপ্টারের উপর দেখে নেবে যে আমার গ্রিপ আছে কি। এন্ড আমি তোমাকে আর একটা এক্সট্রা টিপস দিয়ে রাখি, যে এই সমস্ত জিনিসগুলো হয়ে যাওয়ার পর তুমি কি করবে, তুমি মক টেস্ট সলভ করবে, মক টেস্ট সলভ করবে। আর এই মক টেস্ট যখন তুমি সলভ করবে, তাহলেই তুমি দেখতে পাবে যে তুমি কতটা পরিমাণ তোমার ওই চ্যাপ্টারটার উপরে গ্রিপ বানাতে পেরেছো। যদি দেখো মক টেস্টে প্রপারলি 35 আউট অফ 35 হয়ে গেছে, তাহলে তো খুবই বেস্ট। যদি দেখো 2-3টে নাম্বার কম এসেছে, তাহলে তুমি কি করতে পারো, তুমি দেখবে সেই মক টেস্টে কোন এমন কোয়েশ্চেন আছে যেগুলোকে তুমি সলভ করতে পারোনি, সেইগুলোকে আবার ভালো করে প্রপার ওয়েতে পড়াশোনা করে সলভ করে রাখবে, যাতে আসল পরীক্ষার সময়তে তোমার সেই কোয়েশ্চেনগুলো এলে আর না আটকায়, বা সেই টাইপের কোয়েশ্চেনগুলো এলে না আটকায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা এই CPR রুলস অর্থাৎ কনসেপ্ট, প্র্যাকটিস এন্ড রিভিশন এন্ড দেন এক্সট্রাটিভ মক টেস্ট, এর মাধ্যমে আমাদের প্রিপারেশনটাকে প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারি। আর আমি তোমাদের জন্য রিসেন্ট খুব শীঘ্রই প্রত্যেকটা ক্লাস 11-এর চ্যাপ্টারের 1 শট ভিডিও নিয়ে আসতে চলেছি, এবং দেন তারপরে তোমাদের প্রপার ওয়েতে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। তো আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি, আমার সেই 1 শটগুলো দেখার পর তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো তাড়াতাড়ি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং অপেক্ষা করতে থাকো তোমাদের সেই সমস্ত নেক্সট ভিডিওগুলোর জন্য। আর আমি তোমাদের এটুকু কথা দিতে পারি, তোমাদের যা অসুবিধা হবে তুমি আমাকে বলবে, আমি তোমাদের জন্য সব সময় দাঁড়িয়ে আছি, আমি তোমাদেরকে সব সময় হেল্প করে যাব আমার তরফ থেকে আমি যতটা করতে পারি। অ্যান্ড তোমাদেরকেও কথা দিতে হবে আমাকে, যে তোমরা যেন প্রপার ওয়েতে আমার এই শেখানো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজেদের লাইফে অ্যাপ্লাই করে নিজেদেরকে ইমপ্রুভ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টপার্সদের এই সিক্রেট CPR রুলসকে ফলো করো এবং নিজের যে প্রিপারেশন থাকে আরো উন্নতির শিখরে নিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।